দর্শক, আমি সাবরিনা মজুমদার। সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ টিভির আজকের এই বিশেষ আয়োজনে। আজকে আমরা কথা বলবো দেশের স্পোর্টসের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে। আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশের জনপ্রিয় পাবজি মোবাইল স্পোর্টস দল A1 স্পোর্টস দলের মোহাম্মদ শাকিল সিনিস্টার, তালহা জোবায়ের লিখন ডেটজি, হাসান মাহমুদ ডেথস্ট্রোম। দলটির ম্যানেজমেন্টের দায়িত্বে যিনি রয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ ইমাম হোসাইন আফ্রিদি। শাকিল ভাইয়ের কাছে একটু জিজ্ঞেস করি, সেটি হচ্ছে যে কিভাবে আসলে পাবজি স্পোর্টসের যাত্রাটা শুরু হয়েছে আপনাদের? তো ফার্স্টলি তো মেনলি আমরা জাস্ট ফানের জন্য খেলতেছিলাম গেমটা। যদি এই গেমটার কথা বলি, এটা 2017 সালে রিলিজ হয়েছে। তো তখন জাস্ট নর্মালি ফানের জন্যই খেলতাম। তো মাঝে যখন কোয়ারেন্টাইন স্টার্ট হয়েছে তখন ফার্স্টের দিকে এরকম টুর্নামেন্ট বা এরকম কিছু ছিল না, টাইম পাসের জন্য। তো দেন টুর্নামেন্টগুলো পরে স্টার্ট হওয়া শুরু করে আস্তে আস্তে। দেন মেনলি কোয়ারেন্টাইনের টাইমে যখন করোনা স্টার্ট হয়, করোনার টাইমে তখন তো আর পড়াশোনা বা স্কুল ইউনিভার্সিটি কিছুই ছিল না, যে কারণে আমাদের ফ্রি টাইমটা অনেক বেশি ছিল। তো আমরা গেম খেলতাম তখন, অ্যান্ড তখনও আমাদের একটা টুর্নামেন্ট চলতেছিল। তো তারও আগে টুর্নামেন্ট নর্মালি খেলা শুরু করছিলাম, বাট প্রফেশনালি তখন থেকেই শুরু করছিলাম প্রপারলি। ওইখান থেকে আমরা ভালো একটা রেজাল্ট পাই, যার কারণে আমরা পিএমজিসিতে কোয়ালিফাই করছিলাম ওই টাইমে 2020-এ। এটা হইতেছে দুবাইয়ে যে পিএমজিসি হয়েছিল, এটার জন্য কোয়ালিফাই করছিলাম। তো তখন থেকে এইভাবে আমাদের জার্নিটা স্টার্ট হয়েছিল, এখনও চলতেছে। এই যে জার্নি, পুরো তো একটা জার্নি, সে জার্নির মধ্যে আসলে স্মৃতি হয়ে কি কি ছিল? আমরা অনেক সময়ই একসাথে থাকা হয়েছে, মানে কি বলতে গেলে অনেক 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 স্মৃতি আছে। এক্স্যাক্টলি মানে কি বলার মতো এরকম নয়, আমরা সবসময় মজা করি একসাথে যখন থাকি। তো মানে স্পেশাল মোমেন্ট যদি বলি তাহলে হইতেছে আমরা যে রিসেন্টলি যে PMSL খেলে আসলাম নেপাল থেকে, এটা কোয়ালিফায়ার হয়েছিল। তো তখন আমরা একসাথে সবাই ঢাকাতে থেকে খেলছিলাম। তো তখন আমরা কোয়ালিফাই করার পরে আমরা সবাই অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিলাম, কারণ এটা আমাদের জন্য অনেক বড় কিছু ছিল। তো এই মোমেন্টটা আমার কাছে অনেক স্পেশাল, সবাই একসাথে। আচ্ছা, আমি যদি সবার কাছে একটু জিজ্ঞেস করতে চাই, সবার আলাদা আলাদা হবে নেচার আছে, তো সবার মধ্যে আসলে দুষ্ট কে? সবার মধ্যে যদি দুষ্টু বলি তাহলে আফ্রিদি। আচ্ছা, আপনারা মানে দুইজনও কি সহমত ভাইয়ার সাথে? ঠিক আছে। আচ্ছা, কাজ করতে করতে বা গেম খেলতে খেলতে অনেক সময় রেগে যায় না? সো এই রাগটা কার বেশি উঠে? এখন টিমের লিডার যেহেতু আমি, তো মেনলি সব কিছু মেনটেন আমারই করতে হয়। এখন টিমে যদি কোনো খেলার সময় ফল্ট হয় তো মেনলি আমি রিয়াক্ট করি। তো রাগের কথা বললে আমি। আচ্ছা, আপনি তো রাগ করেন, রাগের রিয়াকশনটা আসলে আপনারা কিভাবে দেন বা আপনারা কিভাবে দেখেন? রাগের রিয়াকশনটা আসলে যখন আমরা নিজেরা যখন ফল্ট করি তখন রিয়াকশন তো দিবই স্বাভাবিক। তো ওই সময়টা আমরা একটু কাম থাকার ট্রাই করি, এটাই আর কি, মানে যেভাবে আর কি ঠান্ডা রাখা যায় আর কি করে, এটাই। খেলার সময় সব থেকে বেশি আর কি কোঅপারেটিভ বা সাহস দেয় একজন লিডার, কে সেটা? এটা সাহস দেওয়ার কথা বললে ও আসে নাই। ও আজকে ওর একটু অসুস্থ থাকার কারণে আসতে পারে না এখানে। ও তো তাহসিনুল ইসলাম সামি আর হিটম্যান। আমি যদি ভুল না বলি, সবার কি আসলে গার্লফ্রেন্ড আছে? না, সবার নাই। তা কার কার গার্লফ্রেন্ড আছে আমি একটু জানতে চাচ্ছি। না, আসলে আমরা এদিকে সব আচ্ছা, গার্লফ্রেন্ড যেহেতু সত্যি মানে উনারই আছে গার্লফ্রেন্ড? উনারই নাই। আর আপনাদের সাথে আরো জনেরই আছে? না, না, যদি গার্লফ্রেন্ড থাকে তাহলে গেম খেলতে খেলতে গার্লফ্রেন্ডের প্যারা কিভাবে হ্যান্ডেল করেন? আর সেটাতে আসলে আপনাদের যে এই যে বাকি যে বন্ধু, তারা হচ্ছে আপনাকে কিভাবে স্টেবল রাখে বা সান্ত্বনা দেয়? যেহেতু আমি টিম ম্যানেজমেন্টে আছি, সেহেতু আমার ওইরকম গেম খেলা খুবই কম পড়ে। তো কাজটা শেষ করে মোটামুটি রাতের মধ্যেই সব শেষ করে ফেললেই হয়ে যায় আর কি। মাঝে মধ্যে একটু লেট হয়ে যায়, তখন একটু মানে বলি, সেও অনেক কোঅপারেটিভ, লাইক আমাকে মানে বুঝে ভালো। তো ওইরকম প্যারা একটু কম খায় আর কি। আমি এখন আপনার কাছে জিজ্ঞেস করতেছি, বাকি তিনজনের কি গার্লফ্রেন্ড আছে? একজনের আছে, এটা শিওর। তাহলে কার আছে আমাদেরকে একটু বলে দেন, আমাদের সেম কোশ্চেন। হ্যাঁ ভাইয়া, তাহলে আপনি একটু বলেন যে
আপনি কিভাবে হ্যান্ডেল করেন? না আসলে আমারও ওরকমই সেম, তো আমি একটা কন্টেন্ট ক্রিয়েটার প্লাস কাস্টার, তো রাত্রে সব কিছু কাজ শেষ করে মেনটেন করি। সো প্রফেশন হিসেবে জিনিসটা যেহেতু নিচে পার্টনারও বুঝে যে কী চলতেছে, সো এটা ওরকম সমস্যা হয় না। আচ্ছা, গেম খেলতে খেলতে দুষ্টামি সব থেকে বেশি কে করে? গেম খেলতে খেলতে দুষ্টমি সবচেয়ে বেশি ডেথ স্ট্রম আর K9, ও K9ও আসে নাই, ওই দুজনে আর কি। আচ্ছা, দুষ্টামিগুলো কি করে? দুষ্টমি লাইক ম্যাচের মধ্যে বিভিন্ন সিচুয়েশনে, সিরিয়াস সিচুয়েশনে মজা মজা করে, লাইক গেমের মধ্যেই আর কি যতটুকু করা যায়। আমি এখন একটু জার্নিতে চলে আসি, সেটি হচ্ছে পাবজি মোবাইল সুপার লিগ কেমন গেছে? পাবজি মোবাইল সুপার লিগ আমাদের যতটুকু এক্সপেকটেশন ছিল তেমন যায় নাই। আমরা আমাদের ট্রাই করছিলাম, যেহেতু এখান থেকে আমাদের একটা ভালো চান্স ছিল পিএমজিসিতে কোয়ালিফাই করা। এটা আমাদের সবার টার্গেটই ছিল। অ্যান্ড আমি পিএমজিসি একবার খেলছি, বাট আমার যে টিমমেটগুলো আছে ওরা এর আগে পিএমজিসি খেলে না, যেহেতু এটা নতুন টিম আমার, তো তাদের ড্রিম ছিল যে পিএমজিসি খেলবো সবাই একসাথে। তো এটাই আমাদের টার্গেট নিয়ে খেলছিলাম, বাট আনফর্চুনেটলি হয় নাই। বাট জার্নির মধ্যে আসলে অনেক কিছুই ঘটনা ঘটে, সেটি যদি একটু বলতেন ছোট করে। জার্নির মধ্যে আমরা নেপালে এর আগেও খেলতে গেছিলাম। এটা আমার মোস্ট প্রবলি 4th টাইম ছিল নেপালে। খেলার মাঝখানে আমাদের যে ল্যান্ড টুর্নামেন্টটা, সব প্লেয়ার একসাথে বসে ওইখানে একটা ভেন্যুতে আমাদের খেলাটা হয়। তো এখানে সবাই বিভিন্ন বিভিন্ন দেশের টিমগুলো আছে, প্লেয়ার আছে, সবাইই চিনি, সবাই অনেক ফ্রেন্ডলি। অনেকে ইংলিশ বলতে পারে না, তাদের সাথে মজা নিতে, অনেকে রাশিয়াতে যারা আছে, মঙ্গোলিয়াতে আছে, ওরা প্রপারলি ইংলিশ বলতে পারে না, তখন ওদের সাথে একটু মজা টজা আমরা নিই। তো অনেক বেশি ফানও করা হয়েছে ওদের সাথে। এবার যদি আমি একটু হাসান মাহমুদ ভাইয়ের কাছে যাচ্ছি, পিএমএসএল এর যে লক্ষ্য নিয়ে গিয়েছিলেন সেটি কতটুকু আসলে পূরণ করতে পেরেছেন এবং সেটি নিয়ে আসলে কি বলতে চান? পিএমএসএল এর লক্ষ্য আসলে আমাদের টিমের সবারই লক্ষ্য ছিল যে যেহেতু আমরা গ্লোবাল চ্যাম্পিয়নশিপটা যদি কোয়ালিফাই করতে পারি তাহলে এটা অবশ্যই আমাদের জন্য একটা সাকসেসফুল জার্নি হতো। বাট পুরোপুরি যেহেতু আমরা কোয়ালিফাই করতে পারি না, তো লক্ষ্য কমপ্লিটলি পূরণ হয় নাই। বাট তারপরও এতগুলা দেশের মাঝখানে এখানে প্রায় হাজার হাজার টিম আছে, ওদের মাঝখান থেকে কম্পিট করে টপ 16-এ যাওয়া, ওখান থেকে ফাইনাল কোয়ালিফাই করা, দেন আদার সব কিছু মিলিয়ে যেটাই হয়েছে ওই হিসাবে লক্ষ্য তো কিছুটা হলেও পূরণ হয়েছে। বাট যদি পরিপূর্ণ লক্ষ্য বলি তাহলে আসলে ওটা আমরা পূরণ করতে পারি না, আমাদের সবার যে লক্ষ্যটা ছিল। আচ্ছা, এখন আমি একটু আফ্রিদি ভাইয়ের কাছে যাব। এই যে বাংলাদেশের একটি ই স্পোর্টস দল হিসেবে আপনারা নেপালে গিয়ে পিএমএসএল খেলে আসলেন, এটি আসলে বাংলাদেশে মানে কতটুকু গর্বের বলে আপনি মনে করছেন বা আপনি কি বলতে চান আসলে এটি নিয়ে? পিএমএসএল যেহেতু একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, সেহেতু এখানে অনেকগুলো দেশের যেমন মঙ্গোলিয়া, রাশিয়ান, উজবেকিস্তানের সহ আরও অন্যান্য অনেকগুলো দেশের দলগুলো এখানে পার্টিসিপেট করছে। সো এখানে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করাটা আসলে এখানে অবশ্যই গর্বের বিষয় বলে আমি মনে করি। আপনি যেহেতু টিম ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন, আপনার অবজারভেশন কি বাকি সবাইকে নিয়ে? বাকি সবাইকে নিয়ে অবজারভেশন বলতে সবাই মোটামুটি সবার টার্গেটই ছিল যে আমরা এবার সবাই গ্লোবাল চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করবো, এবং আমরা গতবারও সেম পিএমএসএল স্প্রিং ছিল, এটা এবার ফল ছিল, স্প্রিংও সবাই গেছি। গতবারও একটু তুলনামূলক কম সিরিয়াসনেস থাকলেও টিমদের মধ্যে এবার অনেক বেশি সিরিয়াসনেস ছিল, যে সবারই আসলে লক্ষ্যটা সেম। আমাদের প্রত্যেকটা পাবজি প্লেয়ার বলেন যারা কম্পিটিটিভ খেলতেছে, সিরিয়াসলি খেলতেছে বা এখানে ক্যারিয়ার গড়তে চাইতেছে, তারা সকলেই আসলে এখানে সিরিয়াসলি বেশি নেয় আর কি পিএমজিসিটাকে। এখন আমি একটু শাকিল ভাইয়ের কাছে আবার চলে আসছি, সেটি হচ্ছে বাংলাদেশে যে পাবজি মোবাইল গেম সেটি কিন্তু ব্যান করা হয়েছে, এবং এই অবস্থায় আসলে কতটুকু কাঠখড় পুরাতে হয়েছে আপনাদেরকে? না, অবশ্যই ব্যান। আমরা যখন আমরা পিএমসি যাই তখন তো আনব্যানই ছিল, নর্মালি ছিল সব কিছু, জিনিসটা অনেক বেশি ইমপ্রুভ হইতেছিল। তো এটার জন্য ব্যান হওয়ার পর থেকে আমাদেরকে অনেক বেশি সাফার করা লাগতেছে, স্পেশালি স্পোর্টস প্লেয়ারদেরকে। কারণ যারা নর্মালি এখনও ফান করে খেলে, এখন কিন্তু আমাদের গেমে ঢুকতে ব্যান যা আছে, আমাদের কিন্তু ভিপিএন এরকম কিছুই লাগে না, নর্মালি কিন্তু গেমে ঢোকে। তো যারা ফানের জন্য খেলে তো তারা তো নর্মালি খেলতেছেই, বাট এখানে আমাদের প্রবলেম যারা হয়েছে তারা হইতেছে স্পোর্টস প্লেয়ার এখানে সাফার করতেছে। কারণ ব্যান হওয়ার কারণে আমাদের যে টুর্নামেন্টগুলো হইতো এখানে, অফিসিয়াল টুর্নামেন্টগুলো হয়তো রিজিয়নের জন্য, বাংলাদেশ রিজিয়নের জন্য অনেক ধরনের টুর্নামেন্ট হইতো, সেই টুর্নামেন্টগুলো অফ হয়ে গেছে। আর এখানে আরও কিছু যদি ফ্যাক্টর কথা বলি তাহলে পাকিস্তানে হইতেছে রিজিয়ন দিয়ে দিছে ওরা আলাদা, লাইক ওদের ওইখান থেকে একটা টিম গ্লোবাল চ্যাম্পিয়নশিপে যাবেই। তো এই যদি আনব্যানটা থাকতো তাহলে আমরা 100% গ্লোবাল চ্যাম্পিয়নশিপ খেলতে যেতেই পারতাম, কারণ ওখান থেকে আলাদা একটা স্লটই থাকতো কান্ট্রির জন্য। তো এটা অনেক বেশি সাফার করতেছে। আর গ্লোবাল চ্যাম্পিয়নশিপ পুরো ওয়ার্ল্ডের টিম আসে ওইখানে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা আর অনেক বড় ব্যাপার, কারণ পিএমএসএলটা এটা শুধু সাউথ এশিয়া অ্যান্ড সি এর রিজন নিয়ে হয়, এখানে 7-8টা হয়তো দেশ থাকে, আর ওইটা পুরো ওয়ার্ল্ডের।
তো এটা আরও বেশি ভালো হইতো। তো এরকম আরও হইতেছে যে আরও আমাদের A1 স্পোর্টসের যদি কথা বলি, আমাদের আনব্যানের আগে আমাদের অনেক বাংলাদেশের অনেক বড় বড় ব্র্যান্ডের সাথে স্পন্সরশিপ নিয়ে কথা হইতেছিল। তো সেগুলো ব্যান হওয়ার পরে সেগুলোর সাথেও আমাদের প্রবলেমটা হয়, কারণ ব্যান থাকার কারণে সেগুলোর সাথে আমরা কন্টিনিউ করতে পারি নাই। অন্য প্রসঙ্গে যাচ্ছি, সেটি হচ্ছে এই গেম খেলাতে আসলে আপনাদের ফ্যামিলি কতটুকু সাপোর্টিভ? গেম খেলা ফ্যামিলির কথা যদি বলি, ফার্স্ট থিং হইতেছে যে ফার্স্টে যদি ফ্যামিলির কিছু না দেখানো হয় অবশ্যই সাপোর্ট করবেন আপনি যেটাই করেন। আপনি যদি নিজেরা প্রুভ করতে পারেন ফ্যামিলির কাছে, ভালো একটা আর্ন করতে পারেন, তাহলে অবশ্যই ফ্যামিলি সাপোর্ট করবে। তো ফার্স্টে আমি যখন নর্মালি খেলতাম বা ওইরকম বেশি কিছু করি নাই, তখন অবশ্যই ফ্যামিলি থেকে সাপোর্ট দিত না। বাট যখন দেখলাম ভালো কিছু করতেছি, ভালো কিছু করার চান্স আছে এখান থেকে, তো ফ্যামিলি সাপোর্ট দেয়। আমার ফ্যামিলিতে অনেক সাপোর্টের কথা বললে অনেক বেশি সাপোর্ট করে। আমার প্রত্যেকটা ম্যাচ যখন হয় তারা খেলা দেখে, আমার থেকে বেশি টেনশন তারা করে, লাইক খেলা দেখে সব সময়। ইনফ্যাক্ট যখন আমাদের ম্যাচ খারাপ যায় অনেক সময় তো দেখছি আব্বু আম্মু কাঁদতেছে, এতটা ইমোশনাল হয়ে যায় যখন কারণ জানে আমরা কতটা হার্ড ওয়ার্ক করতেছি আর আমরা এটার জন্য কতটুকু ডেডিকেটেড অ্যান্ড এখানে বেটার করার জন্য, নেক্সট স্টেজে যাওয়ার জন্য। তো আমার ফ্যামিলি অবশ্যই আমার অনেক বেশি সাপোর্ট করে। আচ্ছা, এই একই প্রসঙ্গ নিয়ে যদি আমি একটু লিখন ভাইয়ের কাছে একটু জিজ্ঞেস করি যে ফ্যামিলি কতটুকু আসলে সাপোর্টিভ? ফ্যামিলি অবশ্যই সাপোর্টিভ, কারণ একটা দিনের একটা টাইম দেওয়া লাগে এবং একটা পারফেক্ট 4-5 ঘন্টা দেওয়া লাগে এখান থেকে। সো পড়ালেখার সাথে সাথে এই টাইমটা বের করা অনেকটা কষ্টের হয়, বাট ফ্যামিলি যেহেতু সাপোর্ট দেয় মেনটেন করা অনেক ইজি হয়। ভাইয়ার কাছেও সেম কোয়েশ্চেন, যে পরিবার কিভাবে আপনাকে সাপোর্ট দিয়েছে? ফ্যামিলি অ্যাজ ইউজুয়াল যেটা বললো সিনিস্টার, যে ফ্যামিলি ফার্স্ট অফ অল তো সাপোর্ট দিত না। তো আমার ক্ষেত্রেও সেম, ফার্স্ট অফ অল ফ্যামিলি সাপোর্ট দিত না, কজ আমি যখন গেম খেলা স্টার্ট করছি তখন আমার এসএসসি একদম ক্লোজ ছিল। তো ওই টাইমটাতে গেম খেলাটা অনেক প্রবলেম হতো। বাট এসএসসির পরে যখন প্রপারলি ফ্রি টাইম পাইলাম, দেন হচ্ছে খেলা স্টার্ট করলাম। তো যখন নিজের আর্নিংটা দেখাইতে পারতেছি বা যেসব ভিডিওগুলা ক্লিপগুলো বের হইতেছে গেমের, মানুষ দেখতেছে, অ্যাপ্রিসিয়েট করতেছে, তো জিনিসগুলো যখন ফ্যামিলির দেখাইলাম, ফ্যামিলি ফ্রেন্ডস অ্যান্ড আদার্স যারা আছে সবাই যখন দেখলো, তখন সবাই বুঝতে পারলো যে না, এটাও একটা সেক্টর, এদিকেও ভালো কিছু করা পসিবল। তো তখন সবাই সাপোর্ট দেওয়া স্টার্ট করছে। ইনফ্যাক্ট আমি যে কিছুদিন আগে PMSL খেলার জন্য নেপালে ছিলাম, তো প্রত্যেকটা দিন ম্যাচের পরে আম্মু কল দিত, কী অবস্থা জিজ্ঞাসা করতেছে। নর্মালি কেউ কল দিলে আগে জিজ্ঞাসা করে যে কেমন আছো, খাওয়া দাওয়া করছো নাকি। তো ওদের কাহিনী এমন ছিল যে ফার্স্ট কলের পরেই কোয়েশ্চেন এমন ছিল যে ম্যাচ কেমন গেছে। তো ম্যাচ যেই দিন খারাপ যেত, ওই দিন আব্বু অনেক সাপোর্ট দিত, বলতো, আশা ভরসা দিত যে ভালো হবে সামনে, এই সেই কাজ করো। খেলা নিজে বুঝে না প্রপারলি, স্বাভাবিকভাবে নাই বুঝতে পারে, তারপর নিজের থেকে অনেক কিছু বলতো যে এভাবে করো, ওইভাবে করো, ট্রাই করো। তো এই জিনিসগুলো আসলে এখন অনেক মোটিভেট করে। ওনারা কীভাবে নেয় বিষয়গুলো জানি না, বাট আসলে অনেক মোটিভেট করে। সো ওই দিক থেকে ফ্যামিলি অনেক সাপোর্টিভ। আচ্ছা, আমি যদি এখন যাই আপনাদের গার্ডিয়ান আফ্রিদি ভাইয়ের কাছে, আপনার গার্ডিয়ান আপনাকে কীভাবে সাপোর্ট করছে? আমার গার্ডিয়ান আসলে প্রথম আমাকে অনেক সাপোর্ট করতো না, কারণ হচ্ছে কি আমি অনেক রাত পর্যন্ত গেম খেলতাম। তো আমাকে হচ্ছে অনেক বকাঝকাও করতো, মাইর দেয় না, আসলে বকাঝকিই করতো। তো আস্তে আস্তে যখন দেখছে যে না, আমি আসলে ভালো একটা কাজ করতেছি, এখান থেকে একটা ভালো আর্নিং আসতেছে, দেন আমি ভালো কিছু জিনিস শো করছি যে লাইক এরকম হইতেছে, আমাদের টিম ভালো করতেছে, আমাদের ভালো ফিউচার আছে। যখন ফিউচার ভালো দেখাইতে পারছি যে এখান থেকে ভালো কিছু করা সম্ভব, তখন থেকে টিম আমার ফ্যামিলিও সাপোর্ট করা শুরু করছে আর কি। আপনি যেহেতু টিম ম্যানেজমেন্ট করছেন, টিম ম্যানেজার হিসেবে আছেন, সো আপনার আসলে এই টিমটাকে নিয়ে আসলে আপনি কি বলতে চান, বা আপনার কোনো স্মৃতি বা আপনার কোনো ঘটনা আছে কি না এই জিনিসগুলোকে নিয়ে? আসলে এই টিমটা নিয়ে আসলে আমাদের স্বপ্ন অনেক দূর, যে আমরা এই টিমটাকে নিয়ে আমরা গ্লোবাল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়াটা আমাদের আসলে মূল উদ্দেশ্য। এবং আমি বিশ্বাস করি আমাদের যে টিমটা আছে, এই টিমটা অনেক ভালো করার যে ক্যাপাসিটিটা সেটা রাখে। কারণ আমাদের প্রত্যেকটা প্লেয়ারই বাংলাদেশের বলতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। আমাদের যে টিমটা নতুন করে রিভিল্ড করা হয়েছিল, তখন আমরা যখন প্লেয়ারগুলো সিলেক্ট করছি, তখন প্রত্যেকটা ভালো দলের ভালো প্লেয়ারদেরকেই আমরা সিলেক্ট করছি। লাইক বাংলাদেশের যারা সবচেয়ে বেস্ট প্লেয়ার তারাই আমাদের টিমে বর্তমানে খেলতেছে। তো আমি বিশ্বাস করি যে আমাদের টিমের কিছু ছোট ল্যাকিংস আছে, যে ল্যাকিংসগুলো আমরা এখন PMSL খেলে আসছি, আমাদের কিছু ভুল ছিল, সেগুলো আমরা সংশোধন করতেছি। এবং আমি বিশ্বাস করি যে আমাদের ছোট ভুলগুলো যদি আমরা সংশোধন করতে পারি, ইনশাল্লাহ আমরা PMGC লেভেলে চ্যাম্পিয়ন হওয়ার আশা রাখি। আমি একটু শাকিল ভাইয়ের কাছে আবার চলে যাচ্ছি। বাংলাদেশে পাবজি খেলে কিন্তু অনেক, তো সেই ক্ষেত্রে আসলে পাবজি ব্যান করা এটা কতটুকু আসলে যৌক্তিক মনে করছেন আপনি?
না, আমি আসলে ফার্স্ট থেকে আমি পাবজি যে ব্যান করছে এটা কোনো যৌক্তিকতাই দেখি না, কারণ এখানে এটা এমন না যে এই গেমটা কিন্তু পুরো ওয়ার্ল্ডে চলতেছে, তখন এই গেম খেলে সহিংস হয়ে যাবে। আমি যখন ব্যান হয়েছিল তখন এইরকমই রিজন দেওয়া হয়েছিল, স্টুডেন্ট সহিংস হয়ে যাবে, তারপর হচ্ছে বাচ্চারা অ্যাডিক্ট হয়ে যাবে, তো এরকম কিছু রিজন দেওয়া হয়েছিল। বাট এরকম কোনো মানে মনে করি না যে এগুলো কোনো প্রপার রিজন। এখন যদি আমি বাচ্চার কথা বলি, এখন যদি কারো বাচ্চা থাকে, এখন সে যদি নিজের বাচ্চারা কন্ট্রোল করতে না পারে, নিজের বাচ্চারা যদি স্মার্টফোন ধরিয়ে দেয়, এটা তো, আর আমরা যে পাবজি মোবাইল খেলি এটা নর্মাল অ্যান্ড্রয়েডেও খেলা যায় না, আমরা আইফোন ছাড়া খেলতেই পারি না প্রপারলি। অ্যান্ড্রয়েডে খেলা যায় বাট আইফোন লাগে, তখন যদি একটা বাচ্চারা আইফোন বা এত ভালো ফোন ধরিয়ে দেয়, তো এটা তো অবশ্যই আমার মনে হয় প্যারেন্টসদেরই সমস্যা আছে এখানে। আর যে সহিংস হ্যান ত্যানের কথা বলে, এটা পুরো ওয়ার্ল্ডেই চলে নর্মালভাবে এই গেমটা, ব্যান করার কোনো যৌক্তিকতাই নাই। আর এখান থেকে আমরা এখান একটা নতুন সেক্টর, এটা নিয়ে যদি ঘাটাঘাটি করে দেখেন তাহলে দেখবেন এটা কিন্তু হলিউডের থেকে বড় মার্কেট। গেমিং স্পোর্টসের যে মার্কেটটা, এটা হলিউডের থেকে বড় মার্কেট। তো এখান থেকে অনেক বেশি আর্ন করার বা একটা কেরিয়ার গড়ার চান্স আছে। এমন না যে জাস্ট আমরা প্লেয়াররা আর্ন করতে পারবো, এখানে কিন্তু অনেক বেশি জব অপরচুনিটিও বাড়বে যদি বাংলাদেশে আনব্যান হয়। কারণ ওইখানে যদি গেমের কোম্পানিটা আসে এখানে যদি অফিস টফিস করে, অবশ্যই অনেক বেশি এমপ্লয় এখানে দেবে এবং অনেকেরই এখান থেকেও কেরিয়ার করা সম্ভব। আর যারা খেলে, এমন না যে আমরাও জাস্ট সব কিছু বাদ দিয়ে গেমই খেলছি, আমরা আমাদের পড়াশোনা, আমাদের ফ্যামিলি, আমাদের ফ্রেন্ড সবাই টাইম দিয়ে সব কিছু মেনটেন করেই আমরা গেমটা খেলি। আর একটা স্পেশাল জিনিস হইতেছে যে আমাদের যে নতুন উপদেষ্টা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনিস, উনি কিন্তু গ্লোবাল স্পোর্টস ফেডারেশনের সাথে পার্টনারশিপে আছে। তো এখন যদি জিনিসগুলো নিয়ে যদি ওয়ার্কআউট করা হয় যে জিনিসগুলোর ফিউচার আছে, কারণ এগুলোই ফিউচার, আলটিমেটলি ডিজিটাল জিনিসগুলোই কিন্তু ফিউচার। এগুলো না করলে কিন্তু কখনোই ফিউচারে ইমপ্রুভ করা পসিবল না, মানে কি দেশও ইমপ্রুভ করা পসিবল না। সব দেশ ইমপ্রুভ করতেছে। কিছুদিন আগে আমরা এর আগের যে PMSL খেলছিলাম, ওইখান থেকে ওয়ার্ল্ড কাপে টিম কোয়ালিফাই করে। ওয়ার্ল্ড কাপটা হইতেছে সৌদি আরবে হয়েছে। অনেক 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 বড় একটা ইভেন্ট হয়েছে, যেখানে রোনালদোর মতো প্লেয়ার, নেইমারের মতো প্লেয়ার তারা গেস্ট হিসেবে ছিল। নেইমার মোস্ট প্রবাবলি ওই ইভেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল। তো এখানে অনেক বেশি অপরচুনিটি আছে আমরা যদি এই জিনিসটা নিয়ে কাজ করতে পারি। আর যদি আনব্যান করা হয় তাহলে আই থিঙ্ক সব দিক থেকে বেটার করা পসিবল। পাবজি যে খেলে যারা বা খেলতে চায় যারা, তাদেরকে নিয়ে আসলে আপনারা কি বলতে চান? অবশ্যই পাবজি একটা ফান গেম, সবাই এখানে চাইলে আপনারাও খেলতে পারেন টাইম পাসের জন্য। সাপোজ আপনারা এখন জবে আছেন, এখানে কিছু টাইম পাইতেছেন, এক্সট্রা ব্রেক টাইম, তো আপনারা ফ্রি টাইমে খেলতে পারবেন, অনেক এনজয় করা যায়। আর স্পেশালি এটা ফ্রেন্ডদের সাথে খেলা যায়, একসাথে 4 জন খেলা যায়। আর একটা ফ্যাক্ট হইতেছে যে এটা খেললে জাস্ট ফানের জন্য, যারা নর্মালি খেলা স্টার্ট করতেছে ফানের জন্য খেলা উচিত, অ্যান্ড সব কিছু মেনটেন করা খেলা উচিত। এমন না যে সব কিছু বাদ দিয়ে আমি সারাদিন গেম খেলবো, পড়াশোনা বাদ দিয়ে, নিজের কাজ বাদ দিয়ে আমরা জাস্ট গেম খেলবো, এরকম কিছু না। নিজের যে টাইমটা আছে সেগুলো মেনটেন করে খেলা উচিত। আর আমাদের সাথে যারা খেলে স্পেশালি তাদের কিন্তু কেরিয়ার এটা। আমাদের সাথে যারা নেপালেও খেলতে আসছে, বাকি 19টা দলের কথা যদি বলি, টোটাল 20টা টিম ছিল, তো তারা কিন্তু একদম প্রফেশনালি এই গেমটা খেলে। তারা হইতেছে একসাথে থাকে, সব মেম্বার একসাথে থাকে, তাদের জবটাই ওইটা, সারাদিন গেম খেলা, সকালে উঠে প্র্যাকটিস করো অ্যান্ড গেম খেলো। যেহেতু বাংলাদেশে ওইরকম সিনারিও ক্রিয়েট হয় নাই এখনও, যদি আনব্যান হয় ফিউচারে সম্ভব এগুলোও। এটাই জাস্ট আপাতত যারা খেলতে চাইলে খেলতে পারে, জাস্ট সব কিছু মেনটেন করে। যারা ছোট আছে, আর স্পেশালি আমি রিকমেন্ড করি 16 বছরের নিচে, এটা গেমটা আর কি 16+ বলা যায়, যে 16 বছরের উপর। তো বাচ্চাদের হাতে ওইরকমভাবে এটা না দিলে, কারণ এখানে অ্যাডিক্ট হয়ে যাইতে পারে বাচ্চারা, কিন্তু জিনিসগুলো গার্জিয়ানরা মেনটেন করা বেটার। আর যারা নর্মালি আছে তারা তো সব কিছু বুঝে, জাস্ট পড়াশোনা অ্যান্ড পাশাপাশি খেললে অবশ্য অনেক ভালো একটা অনেক ফান গেম। আপনারা কিন্তু এখন হচ্ছে একটা রোল মডেল হয়ে গেছেন, হ্যাঁ। তো অনেক গার্ডিয়ানদেরই আসলে কোয়ারিজ থাকে যে আল্লাহ, আমার ছেলে গেম খেললে তো আমার ছেলের পড়াশোনা কিচ্ছু হবে না, ঠিক আছে, গেম নিয়ে পড়ে থাকবে। তো সেটি নিয়ে আসলে আপনি কি বার্তা দিতে চান? আর যারা আমাদের জেনারেশন আছে, যারা গেম খেলে, তাদেরকে আসলে আপনি কি বার্তা দিতে চান? আমি যদি এটার একটা জাস্ট নর্মাল উদাহরণ দেই, যে গেম খেলে পড়াশোনা নষ্ট হয়ে যায় হ্যান দেন, যতবার SSC বা HSC হয়েছে, আমাদের সাথে যারা খেলে, আমাদের সাথে বাংলাদেশের লবিতে আর কি কমপ্লিট করে, তারা 95% A+ পাইছে। তো এখানে আমার মনে হয় না যে জাস্ট ওরা কিন্তু ম্যাক্সিমাম টাইম গেমই খেলে, লাইক আমাদের কম্পিটিটর ওরা বাংলাদেশে, তো ওরা 95% A+ পাইছে। তো এখানে তো ওরা এত বেশি টাইম দিতেছে, তো এখানে তো ওদের পড়াশোনা খারাপ হইলো না। তো সব কিছু মেনটেন করতে পারলে সব কিছুই পসিবল। মেনলি প্রবলেমটা হয় বাচ্চাদেরকে নিয়ে। তো বাচ্চাদেরকে আমার মনে হয় না যে স্মার্টফোন দেওয়াই উচিত। আমরা এখন গল্প করতে করতে, আড্ডা দিতে দিতে আসলে একদমই শেষ পর্যায়ে চলে আসছি প্রোগ্রামের। তো সবাই যদি একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান, একদম সবাই।
দর্শকদের উদ্দেশ্যে যদি বলি, উনি আমাদের যদি বলা হয় বাংলাদেশের সবচেয়ে ফ্যান ফেভারিট টিম, সেটা হইতেছে আমরা। ওনারা আমাদেরকে অনেক আগে থেকে অনেক বেশি সাপোর্ট করে আমাদের সব কিছুতে। আমাদের খেলা হইলে আমরা তো আমাদের বিভিন্ন গ্রুপ টুপে ওরা পোস্ট করে, অনেক ইমোশনাল। আমরা যদি খারাপ খেলে অনেক ইমোশনাল হয়ে যায়, তাদেরও খারাপ লাগে। তো তারা আমাদেরকে ফার্স্টে যখন আমরা পিএমসি যাই তখন থেকে মেনলি আমাদের পরিচিতিটা বাড়ে, আমাদেরকে সবাই চেনা শুরু করে। তো সবাই আমাদেরকে অনেক বেশি সাপোর্ট করে, অ্যান্ড আমি চাইবো যে তারা যাতে আমাদেরকে ফিউচারে এভাবে সাপোর্ট করে যায়। ভাইয়া হ্যাঁ, দর্শক আসলে ই স্পোর্টস সেক্টরে অনেক বড় একটা রোল প্লে করে। তারাই হচ্ছে আমাদের খেলা দেখে আমরা আরও উৎসাহিত হই। সো রিসেন্টলি আমাদের খেলা কিছুটা খারাপ গেছে, তারপরেও অনেকটাই পজিটিভভাবে তারা আমাদেরকে নিছে এবং অনেক সাপোর্ট দিছে যে নেক্সটে আরও ভালো হবে, যাতে সবাই ট্রাই হার্ড করতে থাকে। সো অবশ্যই দর্শকদের এই সাপোর্টটা আমাদের দরকার, অ্যান্ড তাদের উদ্দেশ্যে থাকবে যে কিপ সাপোর্টিং। ভাইয়া সেম প্রশ্ন আপনার কাছেও। দর্শকদের উদ্দেশ্যে জাস্ট একটাই কথা, যে আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট দিতেছেন শুরু থেকেই শেষ পর্যন্ত, আর আমাদের ভালো সময় খারাপ সময় প্রত্যেকটা সময় দর্শকরা সাপোর্ট দিতেছে। হয়তো মাঝে মাঝে সমালোচনা করে, যেটা আসলে খেলার একটা অংশই। তো সাপোর্ট দিতে থাকুক, এটাই। আর আপনাদের ভালোবাসা পাই আমরা আসলে এত দূর আসছি। তো কিপ সাপোর্টিং আস। ভাইয়া সাপোর্টারদের কথা বলতে গেলে তারা আসলে আমাদেরকে অসম্ভব ভালোবাসে, অসম্ভব বলতে অনেক বেশি অসম্ভব ভালোবাসে। আমরা যখন খারাপ খেলি আমার কাছে মনে হয় তারা তখন আরও বেশি আমাদেরকে সাপোর্ট করে এবং আমাদের বেশি মোটিভেট করে। আমাদের রিসেন্টলি গেমটা খারাপ গেছে, বাট তারা আমাদেরকে এখনও অনেক বেশি মোটিভেট করতেছে যে না, আমরা নেক্সটে আরও ভালো করব। সো সাপোর্টারদের জন্য আমি বলবো যে আপনারা সবসময় আমাদের এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন এবং এভাবেই সাপোর্ট করে যাবেন। ইনশাল্লাহ আমরা আপনাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই দেশ টিভির পক্ষ থেকে আপনারা এসেছেন, আমাদের সাথে আড্ডা দিয়েছেন, এবং এই আড্ডার মাধ্যমে কিন্তু আমরা অনেক ইন্টারেস্টিং জিনিসগুলো আসলে জানতে পেরেছি, যেটি আসলে আমরা আড্ডা ছাড়া জানতে পারতাম না। আর ধন্যবাদ দিচ্ছি আসলে দর্শককেও, যারা এতক্ষণ আসলে আমাদের সাথে ছিলেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেশ টিভির পক্ষ থেকে সাবরিনা মজুমদার বিদায় নিচ্ছে আজকে। ধন্যবাদ।